আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুল হক ভূঁইয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব নিক্ষিপ্ত বস্তুর গতি, প্রাসের গতিপথের সমীকরণ, কৌণিক বেগ ও রৈখিক বেগ, কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল, পরন্ত বস্তুর সূত্রাবলী। চলো প্রথমে আমরা জানি যে নিক্ষিপ্ত বস্তুর গতি কি। যখন কোনো বস্তুকে আমরা আকাশের দিকে কিংবা শূন্যে ছুঁড়ে মারি, তখন ওই বস্তুকে নিক্ষিপ্ত বস্তু বা প্রক্ষেপক বা প্রাস বা প্রজেক্টাইল বলে। আর প্রাস বা প্রজেক্টাইল যে গতি নিয়ে উঠতে থাকে সেই গতিকে প্রাসের গতি বা নিক্ষিপ্ত বস্তুর গতি বলে। তোমরা স্ক্রিনের মধ্যে যে চিত্রগুলো দেখতে পাচ্ছ এগুলোর দিকে লক্ষ্য করো, যে যখন কোনো বস্তুকে আমরা আকাশের দিকে কিংবা শূন্যে ছুঁড়ে মারি তখন ওই বস্তুটাকে আমরা বলি নিক্ষিপ্ত বস্তু বা প্রজেক্টাইল। আর প্রজেক্টাইল যে গতি নিয়ে উঠতে থাকে সেই গতিটাকে আমরা বলি প্রাসের গতি বা নিক্ষিপ্ত বস্তুর গতি। নিক্ষিপ্ত বস্তুর গতি বা প্রাসের গতি বিষয়ক কিছু সংজ্ঞা আমরা এখন দেখব। প্রথমে আমরা দেখি নিক্ষেপণ বিন্দু কাকে বলে। যে বিন্দু হতে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ ও বিন্দুটা হচ্ছে নিক্ষেপণ বিন্দু। এখন হচ্ছে নিক্ষেপণ কোণ কাকে বলে। যে কোণে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাকে আমরা বলি নিক্ষেপণ কোণ। যেমন চিত্রে তুমি দেখতে পাচ্ছ থিটা কোণে যদি বস্তুটাকে নিক্ষেপ করা হয় তাহলে এই থিটা কোণটা হচ্ছে নিক্ষেপণ কোণ। এখন হচ্ছে নিক্ষেপণ বেগ কাকে বলে। যে আদিবেগে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাকে নিক্ষেপণ বেগ বলে। যেমন এখানে v0টা হচ্ছে বা v0টা হচ্ছে নিক্ষেপণ বেগ। এখন আসো বিচরণ পথ কাকে বলে। যে পথে নিক্ষিপ্ত বস্তুটি গমন করে তাকে বিচরণ পথ বলে। যে পথে নিক্ষিপ্ত বস্তুটি গমন করে অর্থাৎ এটা হচ্ছে চিত্রে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিচরণ পথ। কারণ হচ্ছে বিচরণ কাল, নিক্ষেপণের মুহূর্ত হতে সমতলে ফিরে আসতে নিক্ষিপ্ত বস্তুর যে সময় লাগে তাকে আমরা বলি ভ্রমণ কাল বা বিচরণ কাল। অর্থাৎ এখানে ও বিন্দু থেকে এই বিন্দুটা পর্যন্ত এটা হচ্ছে বিচরণ কাল। নিক্ষেপণের মুহূর্ত হতে সমতলে ফিরে আসতে বস্তুর যে সময়টা লাগে সেটাকে আমরা বলি বিচরণ কাল বা ভ্রমণ কাল। এখন হচ্ছে পাল্লা। নিক্ষেপণ বিন্দু এবং বিচরণ পথের শেষ প্রান্ত বিন্দুর মধ্যবর্তী রৈখিক দূরত্বকে বলা হয় পাল্লা। নিক্ষেপণ বিন্দু হচ্ছে ও, আর নিক্ষেপণ বিচরণ পথের শেষ প্রান্ত বিন্দু অর্থাৎ এই বিন্দুটা পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা বলি পাল্লা। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় বা এটাকে বলা হয় অনুভূমিক বা আনুভূমিক পাল্লা। তো এই গেল নিক্ষেপণ বস্তু বা প্রাসের গতি বিষয়ক কিছু সংজ্ঞা। এখন আমরা দেখব প্রাসের গতিপথের সমীকরণটা। তোমরা প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছ, চিত্রটার দিকে লক্ষ্য করো। যে মনে করি ও বিন্দু হতে অনুভূমিকের সাথে থিটা কোণে একটি বস্তুকে ভি নট আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। ওকে মূল বিন্দু ধরে অনুভূমিক বরাবর এক্স অক্ষ এবং উলম্ব বরাবর আমরা ওয়াই অক্ষ কল্পনা করি। খেয়াল করো যে ও বিন্দু হতে অনুভূমিকের সাথে থিটা কোণে একটি বস্তুকে ভি নট আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়। তাহলে ও বিন্দুকে যদি আমরা মূল বিন্দু ধরি তাহলে ও এক্স বরাবর আমরা এক্স অক্ষ অনুভূমিক বরাবর এবং ওয়াই বরাবর আমরা ওয়াই অক্ষ কল্পনা করি। নিক্ষেপণ বিন্দু এবং মূল বিন্দু একই হয় আমরা লিখতে পারি এক্স নট সমান ওয়াই নট সমান 0। অভিকর্ষ ত্বরণ জি উলম্ব বরাবর খাড়ার নিচের দিকে ক্রিয়া করে বলে অনুভূমিক বরাবর জি এর মান 0 হয়। খেয়াল করো অভিকর্ষ ত্বরণটা আমরা জানি উলম্ব বরাবর খাড়ার নিচের দিকে ক্রিয়া করে, এজন্য অনুভূমিক বরাবর জি এর মানটা 0 অর্থাৎ এ এক্স সমান 0 এবং এ ওয়াই সমান মাইনাস জি। এখানে মাইনাস জি কেন বলা হয়েছে, কারণ অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন বস্তুটা উপরে উঠে তখন জি এর মানটা নেগেটিভ।
এখন টি সমান 0 সময়ে x অক্ষ বরাবর আদিবেগের অনুভূমিক উপাংশ ভি এক্স নট সমান ভি cos থিটা নট এবং y অক্ষ বরাবর উলম্ব উপাংশ y ভি ওয়াই নট সমান ভি নট sin থিটা নট। বস্তুর উপর বায়ুর বাধা যদি আমরা উপেক্ষা করি এবং উচ্চতার সাথে জি এর মানের পরিবর্তন বিবেচনা না করি, তাহলে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক উপাংশ বেগ ভি নট cos থিটা নট অপরিবর্তিত থাকবে। কিন্তু খাড়া নিচের দিকে ক্রিয়াশীল অভিকর্ষীয় বলের প্রভাবে বেগের উলম্ব বরাবর উপাংশ বেগ ভি নট sin থিটা নট সময়ের সাথে অবশ্যই পরিবর্তিত হবে। ধরি বস্তুটি ও বিন্দু হতে টি সময় পর পি এক্স ওয়াই বিন্দুতে পৌঁছায় এবং পি এক্স ওয়াই বিন্দুতে সরণের অনুভূমিক উপাংশ এক্স এবং উলম্ব উপাংশ ওয়াই হয়, তাহলে আমরা লিখতে পারি টি সময়ে বস্তুটির সরণের অনুভূমিক উপাংশ এক্স সমান ভি নট cos থিটা নট ইন্টু টি, বা এখান থেকে যদি আমরা টি এর মানটা বের করি তাহলে টি সমান আসবে এক্স বাই ভি নট cos থিটা নট এবং উলম্ব উপাংশ y সমান আসবে ভি নট sin থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই দুইটা সমীকরণকে যদি আমরা 1 নং সমীকরণ হতে টি এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাই, তাহলে আমরা পাবো y সমান ভি sin থিটা নট ভি নট sin থিটা নট ইন্টু এক্স বাই ভি নট cos থিটা নট মাইনাস হাফ ইন্টু জি ইন্টু এক্স বাই ভি নট cos থিটা নট হোল স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারবো y সমান x tan থিটা নট মাইনাস জি বাই 2 ভি নট স্কোয়ার cos স্কোয়ার থিটা নট ইন্টু এক্স স্কোয়ার। যদি আমরা এটা হোল স্কোয়ারটাকে ভাঙাই, তাহলে যেহেতু থিটা নট জি এবং ভি নট ধ্রুবক, তাই আমরা লিখতে পারি tan থিটা নট সমান বি এবং জি বাই 2 ভি নট স্কোয়ার cos স্কোয়ার থিটা নট সমান সি। তাহলে আমরা এখান থেকে পাই y সমান bx মাইনাস cx স্কোয়ার। এটাই হচ্ছে একটি অধিবৃত্তের সমীকরণ। অতএব আমরা বলতে পারি যে বাধাহীন পথে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ বা গতির সমীকরণটা হবে একটি প্যারাবোলা বা অধিবৃত্ত। এখন আমরা দেখব যে কৌণিক বেগ এবং রৈখিক বেগ কাকে বলে। কৌণিক বেগ হচ্ছে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চলমান কোনো বস্তু একক সময়ে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি কৌণিক বেগ। একে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চলমান কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কৌণিক বেগ বলে। একে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড, ডিগ্রি পার সেকেন্ড ইত্যাদি। এখন আমরা দেখব রৈখিক বেগ কাকে বলে। নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর স্থান পরিবর্তনের হারকে রৈখিক বেগ বা বেগ বলে। একে ইউ অথবা ভি দ্বারা প্রকাশ করা হয়। রৈখিক বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড। এ হচ্ছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের সংজ্ঞা এবং একক। এখন আমরা দেখব কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। এদের মধ্যে একটা সম্পর্ক আছে। মনে করি একটি বস্তুকণা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি বরাবর ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। যদি টি সময়ে কণাটি বৃত্তের সম্পূর্ণ পরিধি ঘুরে আসে, তাহলে কৌণিক বেগের সংজ্ঞা অনুসারে আমরা পাই ওমেগা সমান 2 পাই বাই টি। এখান থেকে আমরা বলতে পারি এখানে 2 পাই হচ্ছে বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ। এখান থেকে আমরা টি সমান লিখতে পারি 2 পাই বাই ওমেগা। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। এখন বস্তু কণাটি যদি বৃত্তাকার পথে না ঘুরে ভি বেগে সরল রেখায় বৃত্তের পরিধির সমান পথ টি সময় অতিক্রম করে, তাহলে
ভি সমান আমরা লিখতে পারি 2πr/t। এখানে বৃত্তের পরিধি হচ্ছে 2πr। এখান থেকে আমরা টি এর মানটা বের করতে পারি। টি সমান আসে আমাদের 2πr/ভি। এখন 1 নং ও 2 নং সমীকরণ যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা লিখতে পারি ভি সমান ওমেগা ইনটু আর। এটাই হচ্ছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। অর্থাৎ রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইনটু ব্যাসার্ধ। এটা হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগ এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ ভি সমান ওমেগা ইনটু আর। রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইনটু ব্যাসার্ধ। এখন আমরা দেখব কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল কাকে বলে। কেন্দ্রমুখী বল হচ্ছে যে বল বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে বৃত্তপথে কেন্দ্র অভিমুখী বরাবর গতিশীল রাখে, তাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। অর্থাৎ যে বল বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুকে কেন্দ্রের দিকে টেনে রাখে, এটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ কেন্দ্রমুখী বল, যে বল বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুটাকে কেন্দ্রের দিকে টেনে রাখে সেটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। এখন কেন্দ্র বিমুখী বল, যে বল বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুর উপর বৃত্তের কেন্দ্রের বিপরীত দিকে ক্রিয়া করে তাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল। অর্থাৎ বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুর উপর কেন্দ্রের দিকে যে বলটা ক্রিয়া করে এটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল, এবং কেন্দ্রের বাইরের দিকে বা কেন্দ্রের বিপরীত দিকে বা কেন্দ্রের বাইরের দিকে যে বলটা বস্তুর উপর ক্রিয়া করে সেটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল। তোমরা চিত্রটার দিকে খেয়াল করো, এখানে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল দেখানো হয়েছে। এখন আমরা একটা ইকুয়েশন প্রমাণ করব যে কেন্দ্রমুখী বলের সমীকরণ F সমান mv²/r, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে একটা চিত্রের দিকে তোমরা লক্ষ্য করো, যে মনে করি m ভর বিশিষ্ট একটি বস্তু ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ভি সমদ্রুতিতে ঘুরছে। ঘুরতে ঘুরতে কোনো এক সময় বস্তুটি এ বিন্দুতে আসলো। যদি বস্তুটির উপর কেন্দ্রমুখী বল কাজ না করত তাহলে বস্তুটা এসি বরাবর ধাবিত হতো। এমত অবস্থায় ধরি অতি অল্প সময় টিতে বস্তুটি এ হতে সি বিন্দুতে আসলো। তোমরা চিত্রটার দিকে খেয়াল করো, যে মনে করি এম ভর বিশিষ্ট একটা বস্তু ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তাকার আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথে ভি সমদ্রুতিতে ঘুরছে। ঘুরতে ঘুরতে কোনো এক সময় বস্তুটা এ বিন্দুতে আসলো। যদি বস্তুটার উপর কেন্দ্রমুখী বল কাজ না করত তাহলে বস্তুটা এ থেকে সি তে ছিটকে পড়তো এবং এসি বরাবর ধাবিত হতো। আমরা মনে করি যে এ থেকে সি তে বস্তুটা যেতে তার টি সময় লাগবে। তাহলে এসি যেহেতু একটা দূরত্ব, তাহলে দূরত্ব সমান আমরা জানি বেগ ইনটু সময়। এখানে আমরা লিখলাম ভি ইনটু টি, এসি এর পরিবর্তে ভি ইনটু টি। এসি একটা দূরত্ব, দূরত্ব সমান বেগ ইনটু সময়। এখানে আমরা 1 নং সমীকরণ ধরলাম এটা। কিন্তু এখন মনে করতেছি বস্তুর উপর কেন্দ্রমুখী বল ক্রিয়াশীল আছে, তাহলে বস্তুটা এ থেকে সি বিন্দুতে না গিয়ে কোথায় আসবে? বি বিন্দুতে আসবে, কারণ যেহেতু বস্তুটার উপর কেন্দ্রমুখী বল কাজ করতেছে। তাহলে বিসি একটা দূরত্ব, তাহলে বিসি সমান আমরা লিখতে পারি ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এখানে বিসি যেহেতু দূরত্ব, দূরত্ব সমান আমরা একটা সমীকরণ জানি এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এখান থেকে আমরা লিখলাম বিসি সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার বা বিসি সমান হাফ এফ টি স্কোয়ার। যেহেতু এখানে আদি বেগ ইউ সমান 0, এই জন্য আমরা লিখলাম বিসি সমান হাফ এফ টি স্কোয়ার। এটাকে আমরা 2 নং সমীকরণ নাম দিই। এখন আমরা এসিবিডি একটা সামান্তরিক চিন্তা করি। এখানে এসিবিডি একটা সামান্তরিক, তোমরা খেয়াল করো এখানে এসিবিডি চিত্রে দেখা যাচ্ছে এসিবিডি একটি সামান্তরিক। তাহলে এসিবিডি সামান্তরিক থেকে আমরা পাই এসি সমান বিডি সমান ভি ইনটু টি। অর্থাৎ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান থাকে, এজন্য এসি বাহু এবং বিডি বাহু সমান, বা এস সমান বিডি সমান
ভি ইন্টু টি লিখলাম আমরা। আবার বিসি সমান এডি, অর্থাৎ বিসি বাহুর বিপরীত বাহু হচ্ছে এডি, তাহলে আমরা এটা সমান রাখলাম, যেহেতু বিসি এর পরিবর্তে আমরা জানি হাফ এফ টি স্কয়ার। তাহলে এখানে দেখো বিডি এর পরিবর্তে আমরা পেলাম ভি ইন্টু টি, আর এডি এর পরিবর্তে আমরা পেলাম হাফ এফ টি স্কয়ার। তাহলে এখন আমরা আরেকটা বিষয় দেখি, এখানে এখানে একটা ত্রিভুজ আছে, দেখো ও বিডি একটা সমকোণী ত্রিভুজ আছে, ও বিডি একটা সমকোণী ত্রিভুজ আছে। তাহলে ও বিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য থেকে জানি যে ওবি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ওবিডি সমকোণী ত্রিভুজের ওবিটা হচ্ছে অতিভুজ, ওডিটা হচ্ছে ভূমি, আর বিডিটা হচ্ছে লম্ব। এখন আমরা এখান থেকে যে ওবি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস ওডিটাকে আমরা ভেঙে লিখি এও মাইনাস এডি। ওডি এর পরিবর্তে আমরা লিখতে পারি এও মাইনাস এডি, অর্থাৎ এও থেকে যদি এডি বাদ দিই তাহলে আমরা ওডি পাই। এখানে আমাদের দেখো এ মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র পড়ছে এখানে, যে ওবি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস এও স্কয়ার মাইনাস 2ao ইনটু এডি প্লাস এডি স্কয়ার। আগের স্লাইডে আমরা বিডি এবং এডি এর মানগুলো বের করে রাখছি, এখন এই মানগুলো আমরা বসালাম, যে আর স্কয়ার ওবিটা হচ্ছে ব্যাসার্ধ, আর আর স্কয়ার সমান ভিটি হোল স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস 2r ইনটু হাফ এফ টি স্কয়ার প্লাস হাফ এফ টি স্কয়ার হোল স্কয়ার। এখানে ওবি সমান এও সমান আর, আর বিডি সমান ভি টু টি, আর এডি সমান আমরা লিখলাম হাফ এফ টি স্কয়ার। এখন এখান থেকে আমরা লিখতে পারি আর স্কয়ার সমান ভি স্কয়ার টি স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস এই হাফে 1/2 এবং 2 ক্যান্সেল হবে, থাকবে এখানে আর এফ টি স্কয়ার প্লাস 1/4 এফ স্কয়ার টি টু দি পাওয়ার 4। এখান থেকে আমরা লিখতে পারি এই আর আর চলে যাবে উভয় পক্ষে, হ্যাঁ, তাহলে থাকবে কি আমাদের ভি স্কয়ার টি স্কয়ার মাইনাস আর এফ টি স্কয়ার। খেয়াল করো এখানে 1/4 এফ স্কয়ার টি টু দি পাওয়ার 4 টা আমরা বাদ দিছি, কেন কেন বাদ দিলাম, যে টি এর মানটা খুব ছোট বলে আমরা 1/4 এফ স্কয়ার টি টু দি পাওয়ার 4 কে বাদ দিয়ে পাই। এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কয়ার টি স্কয়ার সমান আর এফ টি স্কয়ার। এখান থেকে উভয় পক্ষে যদি আমাদের টি স্কয়ার চলে যায় তাহলে ভি স্কয়ার সমান থাকে আর এফ। এখান থেকে আমরা লিখতে পারি এফ সমান ভি স্কয়ার বাই আর। এই এফ সমান ভি স্কয়ার বাই আরটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের সমীকরণ। এখন আমরা কেন্দ্রমুখী বল এফ হলে নিউটনের গতির দ্বিতীয় সমীকরণ হতে আমরা জানি বল সমান ভর ইনটু ত্বরণ, অর্থাৎ এফ সমান এম এফ। এখানে যদি আমরা এফ এর মানটা বসাই তাহলে আমাদের আসে এম ভি স্কয়ার বাই আর, অর্থাৎ এটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের সমীকরণ। আমরা দেখলাম কেন্দ্রমুখী বলের সমীকরণ। এখন আমরা দেখব পরন্ত বস্তুর সূত্রাবলী। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে বিজ্ঞানী গ্যালিলিও 1589 খ্রিস্টাব্দে তিনটি সূত্র আবিষ্কার করেন, এগুলিকে বলা হয় পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর প্রথম সূত্রটা দেখি আমরা, স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তোমরা একটা স্ক্রিনে চিত্র দেখতে পাচ্ছ, যে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে যদি কোনো বস্তুকে বিনা বাধায় পড়তে দেয়া হয় তাহলে বস্তুটা সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এটার ব্যাখ্যাটা হচ্ছে যে বিভিন্ন বস্তুর বিভিন্ন ভর ও আকারের কয়েকটি বস্তুকে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় বায়ু শূন্য স্থানে যদি আমরা ছেড়ে দেই তাহলে বস্তুগুলি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তোমরা আরেকটা চিত্র খেয়াল করো। এখন আমরা দেখব দ্বিতীয় সূত্রটা কি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ নির্দিষ্ট সময় যদি টি হয় এবং প্রাপ্ত বেগ যদি ভি হয় তাহলে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি, অর্থাৎ বেগ এবং সময়টা পরস্পর সমানুপাতিক। আর তৃতীয় সূত্রটা হচ্ছে সেম কথাটা, স্থির অবস্থান থেকে যদি আমরা বিনা বাধায় কোনো বস্তুকে পড়তে দেই তাহলে বস্তুটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ
উচ্চতা যদি h হয় এবং পতনকাল যদি t হয়, তাহলে আমরা লিখতে পারি h সমানুপাতিক t স্কয়ার, অর্থাৎ দূরত্বটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। এই হচ্ছে পরন্ত বস্তুর তিনটি সূত্র। এখন আমরা দেখব যে খাড়া নিচের দিকে পরন্ত বস্তুর গতির সমীকরণ। ধরা যাক কোনো বস্তু u আদিবেগ নিয়ে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ছে, তাহলে t সময় পরে বস্তুটি v বেগ প্রাপ্ত হয়। বস্তুটি যদি একই সময়ে বা এই সময়ে h দূরত্ব নেমে আসে, তাহলে গতির সমীকরণে দূরত্ব s এর পরিবর্তে আমরা h এবং ত্বরণে a এর পরিবর্তে আমরা অভিকর্ষ ত্বরণ g যদি আমরা বসাই, তাহলে পরন্ত বস্তুর গতির সমীকরণগুলি নিম্নরূপ হয়। 1 নম্বর, v সমান u প্লাস gt, h সমান u প্লাস v বাই 2 ইন্টু t, h সমান ut প্লাস হাফ gt স্কয়ার, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh। এখানে u হচ্ছে আদিবেগ, v টা হচ্ছে শেষ বেগ, t হচ্ছে সময়, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর h হচ্ছে উচ্চতা বা দূরত্ব। এটা হচ্ছে খাড়া নিচের দিকে পরন্ত বস্তুর গতির সমীকরণ। এখন আমরা দেখব খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণগুলো কি হয়। সেম, কোন বস্তুকে যদি ধরি u আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে t সময় পরে বস্তুটি v শেষ বেগ প্রাপ্ত হয়। বস্তুটি যদি ওই সময়ে h দূরত্ব উপরে ওঠে, তাহলে গতির সমীকরণ দূরত্ব s এর পরিবর্তে h এবং ত্বরণ a এর পরিবর্তে আমরা অভিকর্ষ ত্বরণ মাইনাস g বসাই, তাহলে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলো দাঁড়ায় v সমান u মাইনাস gt, h সমান u প্লাস v বাই 2 ইন্টু t, h সমান ut মাইনাস হাফ gt স্কয়ার, আর v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2gh। এখানেও সেম কথা, u আদিবেগ, v শেষ বেগ, t সময় এবং g অভিকর্ষ ত্বরণ, আর উচ্চতা বা দূরত্ব হচ্ছে h। এখন আমরা দেখব খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা। u আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলে বস্তুটির শেষ বেগ v হয়। তাহলে ধরি বস্তুটির সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল H, তাহলে গতির সমীকরণ হতে আমরা পাই v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2gh। এখান থেকে আমরা লিখতে পারি u স্কয়ার মাইনাস 2gh, অর্থাৎ h সমান u স্কয়ার বাই 2g। এই যে সূত্রটা আমরা দেখলাম যে u আদিবেগে খাড়া, অর্থাৎ নির্দিষ্ট একটা বেগে খাড়া উপরের দিকে কোনো বস্তুকে যদি নিক্ষেপ করা হয়, তাহলে বস্তুটার সর্বোচ্চ উচ্চতা ওঠার সমীকরণ হচ্ছে h সমান u স্কয়ার বাই 2g। তাহলে এই সূত্রের সাহায্যে তোমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করবে। গাণিতিক সমস্যাটা হচ্ছে এরকম যে একটি বল 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে, অর্থাৎ বলটির সর্বোচ্চ উচ্চতা কত হবে। বলটির উপরে বেগ দেওয়া হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আশা করি উপরের সূত্রের সাহায্যে তোমরা এই অঙ্কটা করার চেষ্টা করবে। এখন আমরা দেখব সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে অতিবাহিত সময়। ধরি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে বস্তুটির অতিবাহিত সময় t1 সেকেন্ড। তাহলে গতির সমীকরণ থেকে আমরা পাই v সমান u মাইনাস 2g, এখান থেকে আমরা লিখতে পারি u মাইনাস 2g1, এখান থেকে আমরা t1 সমান লিখতে পারি u বাই g। তাহলে সর্বোচ্চ উচ্চতা হতে ভূমিতে পৌঁছাতে অতিবাহিত সময়, ধরি সর্বোচ্চ উচ্চতা হতে ভূমিতে পৌঁছাতে বস্তুটির অতিবাহিত সময় t2 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি গতির সমীকরণ থেকে h সমান ut প্লাস হাফ gt স্কয়ার। এখানে যদি আমরা u সমান 0, কারণ সর্বোচ্চ উচ্চতাতে ভূমিতে পৌঁছালে বস্তুটার বেগ 0 হয়ে যাবে। h সমান u স্কয়ার বাই 2g আমরা এর আগে জানি, সর্বোচ্চ উচ্চতা সমান h স্কয়ার বাই 2g। এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই, তাহলে আমরা পাবো t2 সমানও u বাই g। তাহলে খেয়াল করো, একটা বস্তু সর্বোচ্চ নির্দিষ্ট বেগে উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময় লাগে u বাই g, সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে পৌঁছাতেও একই সময় লাগে u বাই g। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুর উত্থানকাল এবং পতনকাল সমান।
এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা, তৃতীয় অধ্যায়ের শেষ অংশ। আমরা পরবর্তী ক্লাসে মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি যদি তোমরা পুনরায় আবার দেখতে চাও, তাহলে দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bd এই ওয়েবসাইটটিতে ভিজিট করলে তোমরা এই ভিডিওটি আবার দেখতে পারবে। আমাদের কিছু ক্লাস আমরা পুনরায় আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই ক্লাসগুলা যে বারবার যদি তোমরা দেখো, তাহলে এই ওয়েবসাইটটিতে গেলেই এগুলো আবার তোমরা দেখতে পারবে, এবং যে জায়গাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে, যে টপিকস গুলা বা যে টার্ম গুলা বা যে অঙ্কগুলা তোমাদের বুঝতে সমস্যা হবে, সেগুলা কমেন্টসে জানালে আমি তোমাদের কমেন্টসে আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।